প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। অরিট পাঠশালার পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা আলোচনা করব এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীদের জন্য রসায়নে আজকে ফার্স্ট লেকচারে আমরা আলোচনা করব অধ্যায় 3, নাম হচ্ছে কি পদার্থের গঠন। এই পদার্থের গঠন আলোচনা করতে গেলে প্রথম অবস্থায় যে জিনিসটা আসে সেটা হচ্ছে কি মৌলিক পদার্থ। মৌলিক পদার্থ। দেখো ভাইয়া, এই মৌলিক পদার্থটা কি জিনিস? আমরা কি পড়ছিলাম? মৌলিক সংখ্যা পড়ছিলাম। আর মৌলিক সংখ্যা কি পড়ছিলাম? যে সকল সংখ্যাকে ভাঙলে ওই সংখ্যা ছাড়া এবং এক ব্যতীত অন্য কোনো সংখ্যা পাওয়া যায় না, তাকে কি বলা হয়? মৌলিক সংখ্যা। আমরা এখানে কি পড়বো? যেহেতু মৌলিক পদার্থ পড়বো, তার মানে মৌলিক পদার্থটা হচ্ছে কি মৌলিক সংখ্যার মতো। মৌলিক সংখ্যার মতো হচ্ছে কি যে সকল পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বলে। দেখো ভাইয়া, তাহলে মৌলিক পদার্থ কোনটাকে বলবো? যে সকল পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না, তাকে কি বলা হয়? মৌলিক পদার্থ। আমরা এও জানি পর্যায় সারণীতে 118টা মৌল আবিষ্কৃত হয়েছে। এই 118টাই হচ্ছে কি মৌলিক পদার্থ। যেমন আমরা বলতে পারি কি সোডিয়াম। যদি সোডিয়ামকে ভাঙি, দেখো ভাইয়া, তাহলে সোডিয়ামকে ভাঙলে আমরা কি সোডিয়াম ছাড়া অন্য কোনো পদার্থ পাবো? যেহেতু সোডিয়ামকে ভাঙলে সোডিয়াম ছাড়া অন্য কোনো পদার্থ পাচ্ছি না, তার মানে সোডিয়াম হচ্ছে কি একটা মৌলিক পদার্থ। অপরদিকে ম্যাগনেসিয়াম, তাহলে ম্যাগনেসিয়ামকে ভাঙলে আমরা কি পাবো? ম্যাগনেসিয়ামই পাবো। যেমন হচ্ছে কি ক্যালসিয়াম, ক্যালসিয়ামকে ভাঙলে আমরা কি ক্যালসিয়ামই পাবো। তারপর হচ্ছে কি পটাশিয়াম, পটাশিয়ামকে ভাঙলে পটাশিয়ামই পাবো। তারপর সিলভারকে ভাঙলে আমরা কি পাবো? সিলভারই পাবো। তাহলে দেখো ভাইয়া, এই যে প্রত্যেকটা মৌলিক, অর্থাৎ এই যে পৃথিবীতে এ পর্যন্ত যতগুলো মৌল আবিষ্কার করা হয়েছে, প্রত্যেকটা মৌলিক এক একটা হচ্ছে কি মৌলিক পদার্থ। তার মানে ওই পদার্থগুলোকে ভাঙলে ওই পদার্থ ছাড়া আমরা কি অন্য কোনো পদার্থই পাচ্ছি না, তার মানে এইগুলো হচ্ছে কি প্রত্যেকটাই মৌলিক পদার্থ। এবার আসা যাক যৌগিক পদার্থ। কি আসা যাক যৌগিক পদার্থ। এবারে দেখো ভাইয়া, যৌগিক পদার্থ হচ্ছে কি যে সকল পদার্থকে ভাঙলে একের অধিক পদার্থ পাওয়া যায়, তাকে যৌগিক পদার্থ বলে। তো দেখো ভাইয়া, আমরা কি আলোচনা করবো? যৌগিক পদার্থ। তাহলে যৌগিক পদার্থ কাকে বলবো? যে সকল পদার্থকে ভাঙলে একের অধিক পদার্থ পাওয়া যায়, সে সকল পদার্থকে কি বলা হয়? যৌগিক পদার্থ। তার মানে আমরা একটা পদার্থকে ভাঙলে এক বা একের অধিক পদার্থ পাবো। একের কি পাবো? অধিক পদার্থ পাবো। যদি একের অধিক পদার্থ আমরা পেয়ে থাকি, তখন আমরা সেটাকে কি বলবো? যৌগিক পদার্থ। যেমন আসা যাক পানি। পানির সংকেত হচ্ছে কি H2O। এখন দেখো ভাইয়া, আমরা যদি পানিটাকে ভাঙি, তাহলে এই পানিটাকে ভাঙলে আমরা কি পাচ্ছি? দুইটা পাচ্ছি কি হাইড্রোজেন, এবং একটা কি পাচ্ছি? অক্সিজেন। একটা কি পাচ্ছি? অক্সিজেন। তার মানে এখানে একের অধিক পদার্থ পাইতেছি। একের অধিক যদি পদার্থ আমরা পাই, তাহলে আমরা সেটাকে কি বলবো? যৌগিক পদার্থ। এবার আসা যাক কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড, দেখো ভাইয়া, আবার যদি আমরা কার্বন ডাই অক্সাইডের দিকে লক্ষ্য করি, তাহলে কার্বন ডাই অক্সাইডকে দেখো, এই যে কার্বন ডাই অক্সাইডকে ভাঙলে কার্বন পাচ্ছি একটা, অক্সিজেন পাচ্ছি কয়টা? দুইটা। তার মানে এখানেও আমরা কি পাচ্ছি? একের অধিক পদার্থ পাচ্ছি। তারপরে আসা যাক চীনা পরিচিত একটা নাম হচ্ছে কি সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড H2SO4। এবারকে দেখো এই যৌগটাতে যদি আমরা লক্ষ্য করি, হাইড্রোজেন পাচ্ছি কয়টা? দুইটা। সালফার পাচ্ছি কয়টা? একটা। অক্সিজেন পাচ্ছি কয়টা? চারটা। তার মানে এটাও কি হচ্ছে? একের অধিক পদার্থ দ্বারা গঠিত হচ্ছে। আমরা জানি ভাইয়া, একের অধিক পদার্থ দ্বারা গঠিত সংখ্যাটাই হচ্ছে কি যৌগিক পদার্থ। তার মানে এই পানি হবে একটি যৌগিক পদার্থ, কার্বন ডাই অক্সাইডও হবে কি যৌগিক পদার্থ, এবং সালফিউরিক অ্যাসিডও হবে কি যৌগিক পদার্থ। তাহলে আসা যাক ভাইয়া, আমরা আরেকটু রিভিশন করি। রিভিশন হচ্ছে কি প্রথম অবস্থায় কি বললাম? মৌলিক পদার্থ। মৌলিক পদার্থ কাকে বলবো? যে সকল পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না, তাকে কি বলবো আমরা? মৌলিক পদার্থ। এবারকে আসা যাক, যেমন মৌলিক পদার্থগুলো কোনগুলো হতে পারে? এ পর্যন্ত 118টা মৌল যে আবিষ্কৃত হয়েছে, এই 118টা মৌলই হবে কি মৌলিক পদার্থ।
এবারকে আসা যাক যৌগিক পদার্থ। তাহলে যৌগিক পদার্থ কোনটাকে বললাম? যে সকল পদার্থকে ভাঙলে দুই বা দুইয়ের অধিক পদার্থ পাবো সেই সকল পদার্থকে কি বলবো? যৌগিক পদার্থ। যেমন হচ্ছে কি পানি, পানিকে ভাঙলে আমরা কি পাচ্ছি? দুইটা হাইড্রোজেন, একটা কি পাচ্ছি? অক্সিজেন। তারপরে কি পাবো? কার্বন নাই, কার্বন ডাই অক্সাইডকে ভাঙলে কার্বন পাচ্ছি একটা, অক্সিজেন পাচ্ছি কয়টা? দুইটা। তার মানে এখানে যদি পদার্থগুলোকে ভাঙে তার মানে একের অধিক কি পাচ্ছি আমরা? পদার্থ পাচ্ছি। তার মানে এগুলো প্রত্যেকটাই হচ্ছে কি এক একটা কি হচ্ছে কি যৌগিক পদার্থ। এবারকে আসা যাক ভাইয়া, এবারকে আমরা আলোচনা করব অণু এবং কি পরমাণু। এবারকে আলোচনা করব কি আমরা? অণু এবং পরমাণু। এই অণু পরমাণু আলোচনা করার আগে আমরা একটা জিনিস আগে আলোচনা করব, যে আমরা এই যে 118টা মৌল আবিষ্কৃত হয়েছে, এই 118টা মৌলের প্রতীক লেখার নিয়ম এবং হচ্ছে কি প্রতীকগুলো সম্পর্কে আমরা একটু কি জানবো। এবারকে আসা যাক প্রতীক। প্রতীকটা কি? তাহলে প্রতীক হচ্ছে কি কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। প্রতীক বলে। তাহলে দেখো ভাইয়া প্রতীক কাকে বলা হয়? দেখো প্রতীক হচ্ছে কি কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? প্রতীক। এখন দেখো ভাইয়া আমরা মৌল বলছি কয়টা? 118টা। এই 118টা মৌলের কি দেয়া আছে? নিজস্ব কি দেয়া আছে? প্রতীক। এই প্রতীক মূলত দুইটা নাম দিয়ে হয়, একটা হচ্ছে কি ইংরেজি নাম আর একটা হচ্ছে কি ল্যাটিন নাম। আমরা এখন ইংরেজি নাম এবং ল্যাটিন নামগুলো কিভাবে হয় সেগুলো দেখবো। প্রতীক লেখার নিয়ম কি বলছে? প্রতীক লেখার নিয়ম। এখন দেখো ভাই আমরা কি শিখবো? প্রতীক লেখার নিয়ম। মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর দিয়ে শুরু করতে হয়, অর্থাৎ প্রথম নামের অক্ষর দিয়ে কি করব? শুরু করব। যেমন উদাহরণ হিসেবে আসা যাক কার্বন, CARBON, কার্বন। দেখো ভাইয়া এই কার্বন যে একটা হচ্ছে কি মৌল, এই কার্বন মৌলের যদি আমরা প্রতীক লিখতে চাই তাহলে কার্বনের প্রতীক হবে কি? কার্বন হচ্ছে কি একটা ইংরেজি নাম, ইংরেজি নামের প্রতীক হবে কি? কোন মৌলের ইংরেজি নামে যদি প্রতীক হয় সেটা হবে কি প্রথম অক্ষর দ্বারা কি করতে হবে? শুরু করতে হবে। এই প্রথম অক্ষরটা হচ্ছে কি, যেহেতু এখানে কার্বনের প্রথম অক্ষর কি সি, সি দ্বারা কি করা হয়? প্রকাশ করা হয় কার্বনকে। যেমন হচ্ছে কি ক্লোরিন, যেমন কার্বন, তারপর হচ্ছে কি হাইড্রোজেন, হাইড্রোজেনকে কি দ্বারা প্রকাশ করা হয়? এস দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ এইগুলো হচ্ছে কি ইংরেজি নাম। অর্থাৎ যেগুলো ইংরেজি নাম হবে এই ইংরেজি নামের প্রথম অক্ষর দ্বারা কি করা হয়? প্রকাশ করা হয়, এবং সেটা হইতে হবে কি সবসময় ক্যাপিটাল লেটার। আবার আসা যাক 2 নম্বর নিয়ম। তাহলে 2 নম্বর নিয়মটা হচ্ছে কি এই যে কোন মৌলের নাম, এখন দেখো এই যে মৌল যেগুলো আমরা পড়ছি যেমন হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, লিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, এই যে আমরা মৌলগুলো পড়তেছি এই মৌলগুলোর প্রত্যেকটা দেয়া আছে, এক একটা কি দেয়া আছে? প্রতীক দেয়া আছে। এই প্রতীকগুলো আমরা কি করি? একটা হচ্ছে কি ইংরেজি নাম দিয়ে শুরু হয় আর একটা হচ্ছে কি ল্যাটিন নাম দিয়ে শুরু হয়। তাহলে ইংরেজি নাম দিয়ে শুরু হয় যেমন হচ্ছে কি কার্বন, হাইড্রোজেন, তারপরে হচ্ছে কি অক্সিজেন, তারপরে হচ্ছে কি নাইট্রোজেন। অর্থাৎ এইগুলো হচ্ছে কি ইংরেজি নাম। এই ইংরেজি নাম দিয়ে যদি কোনো মৌল শুরু হয় তাহলে তার প্রথম অক্ষরটা দ্বারা, এবং এই প্রথম অক্ষরটা হবে কি অবশ্যই ক্যাপিটাল লেটারে হতে হবে, এই ক্যাপিটাল লেটারে লিখতে হয়। যেমন এবারকার 2 নম্বর নিয়মে বলছে কি যদি কোনো মৌলের ইংরেজি নামের প্রথম বর্ণমালা একই অক্ষর দ্বারা শুরু হয়, যেমন একটা আসা যায় কোবাল্ট, যেমন আসা যাক কি কোবাল্ট, আসা যাক কোবাল্ট। এবারে দেখো ভাইয়া এই যে আমরা প্রথম অবস্থায় কি বলছি কার্বনকে কি দ্বারা প্রকাশ করছি? সি। এখন দেখা যাক এই যে কোবাল্ট, তাহলে কোবাল্টটাকে যদি আমরা লিখতে চাই তাহলে দেখো ভাইয়া এই কোবাল্টকেও আমরা কি দ্বারা? সি দ্বারা প্রকাশ করতে পারি। কিন্তু বিজ্ঞানীরা কি বলছে দেখো, যদি এই নামের লেখার প্রতীক লেখার নিয়ম কি বলছে যদি কোনো ইংরেজি বর্ণমালার প্রথম অক্ষরটা ব্যবহার করা হয় দ্বিতীয় মৌলের ক্ষেত্রে যদি আবার ওই একই অক্ষরটা অর্থাৎ একই অক্ষর আসে সেক্ষেত্রে আমরা কি করব? দুইটা বর্ণ দ্বারা কি করব? পরবর্তী মৌলটার প্রতীক লিখবো। তাহলে দেখো আমরা যেহেতু কার্বন একটু আগে আমরা কি দিয়ে আসছি কাকে? কার্বনকে দিয়ে আসছি।
এবার কি কোবাল্টেও কি আমরা কি সি দ্বারা প্রকাশ করব? কোবাল্টকে আমরা সি দ্বারা প্রকাশ করব না। এক্ষেত্রে কি করব, এই যে কোবাল্ট উচ্চারণ করতে প্রথম অবস্থা উচ্চারণের সামনে যে অক্ষরটা চলে আসবে সেই অক্ষরটাই কি হবে তার পরবর্তী অক্ষর। যেমন আসে কি কোবাল্ট, যে কি আসে এই যে উচ্চারণের শেষে কি আসে ও। তাহলে দেখো সির পরে কার উচ্চারণ আসে ও, এই কারণেই হবে কি সি ও, তে হচ্ছে কি কোবাল্ট। এবারকে আসা যাক ল্যাটিন নাম। এবারকে দেখো এই যে যে নামগুলো লিখলাম এই নামগুলো সবসময় কি করতে হবে? ইংরেজি নাম। এবারকে আসা যাক কি বলছে, তারপর কি বলছে আরেকটা ল্যাটিন নাম দ্বারা হয়। সি নাম্বারটা হচ্ছে কি ল্যাটিন নাম দ্বারা, ল্যাটিন নামের মৌল হয়। তাহলে দেখো ল্যাটিন নামের মৌল, এবারে কি বলছে দেখো আমরা মৌল পড়ছিলাম কয় নামে হয়, একটা হচ্ছে কি ইংরেজি আর একটা হচ্ছে কি ল্যাটিন নাম। যেমন এই ল্যাটিন নামের মৌলগুলো হচ্ছে কি দেখা যাক সোডিয়াম, যেমন আসা যাক সোডিয়াম, সোডিয়াম সোডিয়ামের প্রতীক কি আমরা জানি Na। এবারে দেখো সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে কি নাট্রিয়াম, কি নাম? নাট্রিয়াম। এটা হচ্ছে কি সোডিয়ামের ল্যাটিন নাম। তারপরে আসা যাক পটাশিয়াম, পটাশিয়ামের প্রতীক কি কে? এটা হচ্ছে কি ক্যালিয়াম। পটাশিয়ামের ল্যাটিন নাম হচ্ছে কি ক্যালিয়াম। তারপরে আসা যাক আয়রন, আয়রনের প্রতীক কি Fe। আয়রনের ল্যাটিন নাম হচ্ছে কি ফেরাম, আয়রনের ল্যাটিন নাম হচ্ছে কি ফেরাম। তারপরে আসা যাক কপার, কপারের প্রতীক কি Cu। এটা হচ্ছে কি কপারাম। কপারাম। তারপরে আসা যাক সিলভার, সিলভারের প্রতীক কি Ag। সিলভারের ল্যাটিন নাম হচ্ছে কি আর্জেন্টাম, তারপরে আসা যাক গোল্ড, হচ্ছে কি Au। ল্যাটিন নাম হচ্ছে কি অরাম। তারপরে আসা যাক টিন, হচ্ছে কি স্টানাম, স্টানাম। তারপরে হচ্ছে কি অ্যান্টিমনি, অ্যান্টিমনি হচ্ছে কি টিবিয়াম, তারপর আসা যাক টাংস্টন, টাংস্টনের সংকেত হচ্ছে কি ডাব্লিউ। ওলফ্রাম। এইগুলো হচ্ছে কি দেখো ভাইয়া এইগুলো হচ্ছে কি ল্যাটিন নাম। তাহলে ল্যাটিন নাম হচ্ছে কি সোডিয়াম, হচ্ছে কি নাট্রিয়াম, তারপর হচ্ছে কি পটাশিয়াম হচ্ছে কি ক্যালিয়াম, আয়রন হচ্ছে কি ফেরাম, কপার হচ্ছে কি কফারাম, তারপর হচ্ছে কি সিলভার হচ্ছে কি আর্জেন্টাম, গোল্ড হলো কি অরাম, টিন হলো কি স্টানাম, অ্যান্টিমনি হলো কি টিবিয়াম, তারপর হচ্ছে টাংস্টনে হচ্ছে কি ওলফ্রাম, তারপরে আরেকটা আছে লেড, হচ্ছে কি পিবি, এটা হচ্ছে কি প্লাম্বাম, এইগুলো হচ্ছে কি সবগুলোই হচ্ছে কি ল্যাটিন নাম। এইগুলো হচ্ছে কি ল্যাটিন নাম। আমরা এইগুলো কি মনে রাখবো, পরীক্ষায় এইগুলো আসে নিচের কোনটি ল্যাটিন নাম। সব থেকে বেশি মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সেটা হচ্ছে কি টাংস্টন। এই টাংস্টনটা কি এসেছিল পরীক্ষায় এমসিকিউ এসেছিল। টাংস্টনের ল্যাটিন নাম কি? টাংস্টনের ল্যাটিন নাম হচ্ছে কি ওলফ্রাম, তার প্রতীক হচ্ছে কি ডাব্লিউ। এটা আমরা কি মনে রাখবো। আচ্ছা এবারকে আসা যাক ভাইয়া আমরা মৌলের প্রতীক লেখা শিখলাম। এবারকে আসা যাক অণু এবং কি শিখবো পরমাণু। তাহলে দেখো অণু এবং কি পরমাণু। তাহলে এবারকে আসা যাক পরমাণু কাকে বলবো? পরমাণু হচ্ছে কি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে। তাহলে পরমাণু কাকে বলে দেখো ভাইয়া, পরমাণু হচ্ছে কি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে কি বলা হয় পরমাণু। পরমাণু যেমন হইতে পারে
সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, সালফার, তারপরে আসতে পারে ফ্লোরিন, লিওন ইত্যাদি। এইগুলো এক একটা হচ্ছে কি পরমাণু। তাহলে পরমাণু কাকে বলবো? অর্থাৎ মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে কি বলবো? পরমাণু। এই পরমাণুরা কি করে, এটা একটা আমরা নোট হিসেবে রেখে দেবো, যেটা এমসিকিউ আসে নোট। পরমাণু সমূহ রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করে। তাহলে পরমাণু সমূহ কিসে অংশগ্রহণ করে? রাসায়নিক বন্ধনে কি করে? অংশগ্রহণ করে। এটা আমরা নোট হিসেবে রেখে দেবো। এটা পরীক্ষায় এমসিকিউ যদি আসে, পরমাণু কোথায় ব্যবহার করা হয়? পরমাণু হচ্ছে কি রাসায়নিক বন্ধনে কি করে? অংশগ্রহণ করে। এবার কা আসা যাক ভাইয়া, এই পরমাণুকে ভাঙলে আমরা তিনটা জিনিস পাই। পরমাণুকে ভাঙলে আমরা কয়টা জিনিস পাবো? তিনটা। একটা হচ্ছে কি ইলেকট্রন, দুই নম্বর আসে কি প্রোটন, আরেকটা কি পাবো? নিউট্রন। তিন নম্বর আসে কি নিউট্রন। দেখো ভাইয়া, আমরা কি পাই? এই যে পরমাণু, অর্থাৎ এই পরমাণুটাকে ভাঙলে আমরা কয়টা জিনিস পাবো? তিনটা জিনিস, ইলেকট্রন, প্রোটন, আর একটা কি পাবো? নিউট্রন। এবারে দেখো ভাইয়া, ইলেকট্রনকে কি দ্বারা প্রকাশ করা হয়? ইলেকট্রনকে ই দ্বারা প্রকাশ করা হয়, প্রোটনকে কি দ্বারা প্রকাশ করা হয়? পি, এবং নিউট্রনকে কি দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা দেখো ভাইয়া, তাহলে কি পড়বো? ইলেকট্রন, অর্থাৎ পরমাণুকে ভাঙলে কয়টা জিনিস পাবো? তিনটা জিনিস। একটা হচ্ছে কি ইলেকট্রন, প্রোটন, আর একটা হলো কি নিউট্রন। এবারে দেখো, ইলেকট্রনকে কি দ্বারা প্রকাশ করা হয়? ই দ্বারা প্রকাশ করা হয়, প্রোটনকে কি দ্বারা প্রকাশ করা হয়? পি, এবং নিউট্রনকে কি দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা প্রকাশ করা হয়। এবারে দেখো, ইলেকট্রন হচ্ছে কি ঋণাত্মক চার্জ ধর্মী। ইলেকট্রন কি ঋণাত্মক চার্জ ধর্মী, প্রোটন হলো কি ধনাত্মক চার্জ ধর্মী, আর নিউট্রন হলো কি চার্জ নিরপেক্ষ, অর্থাৎ নিউট্রনের কোনো কি চার্জ নেই। তাহলে নিউট্রনের কোনো চার্জ নেই। তাহলে আমরা আবার আসি, ইলেকট্রন হচ্ছে কি ঋণাত্মক চার্জ ধর্মী, প্রোটন হচ্ছে কি ধনাত্মক চার্জ ধর্মী, নিউট্রন হচ্ছে কি চার্জ নিরপেক্ষ, অর্থাৎ চার্জ নাই। তার মানে এটার মান হচ্ছে কি শূন্য। এবারে আসা যাক ইলেকট্রনের প্রকৃত চার্জ। প্রকৃত চার্জ এবারে দেখাতে, দেখো ভাইয়া, ইলেকট্রনের প্রকৃত চার্জ হচ্ছে কি -1.6 গুণন 10⁻19 কুলম্ব। তাহলে দেখো ভাইয়া, ইলেকট্রনের প্রকৃত চার্জ কত হবে? ইলেকট্রনের প্রকৃত চার্জ হবে -1.6 গুণন 10⁻19 কুলম্ব। অপরদিকে আসা যাবে প্রোটনের প্রকৃত চার্জ। তাহলে প্রোটনের প্রকৃত চার্জ কত হবে? +1.6 গুণন 10⁻19 কুলম্ব। তাহলে দেখো ভাইয়া, প্রোটনের প্রকৃত চার্জ কত হচ্ছে? 1.6 গুণন 10⁻19 কুলম্ব। অপরদিকে এই নিউট্রনের প্রকৃত চার্জ কত হবে? প্রকৃত চার্জ 0। নিউট্রনের প্রকৃত চার্জ কি 0। বুঝতে পারছো? এবারে আসা যায় ইলেকট্রনের প্রকৃত চার্জ পেলাম। এবারে ইলেকট্রনে কি পড়বো? প্রকৃত ভর। তাহলে ইলেকট্রনের প্রকৃত ভর কত হচ্ছে? 9.11 গুণন 10⁻28 গ্রাম। তাহলে দেখো ভাইয়া, ইলেকট্রনের প্রকৃত ভর কত হবে? 9.11 গুণন 10⁻28 গ্রাম। অপরদিকে প্রোটনের প্রকৃত ভর কত হবে? তাহলে প্রকৃত ভর কত হবে? 1.673 গুণন 10⁻24 গ্রাম। এটা কার হবে? প্রোটনের প্রকৃত ভর। তাহলে প্রোটনের প্রকৃত ভর কত হবে? 1.673 গুণন 10⁻24 গ্রাম। অপরদিকে আমরা কি পড়ব? নিউটনের প্রকৃত ভর কত হবে? 1.675 গুণন 10⁻24 গ্রাম। তাহলে দেখো ভাইয়া, আমরা ইলেকট্রনের প্রকৃত ভর পাইলাম কত? প্রকৃত ভর হচ্ছে 9.11 গুণন 10⁻28 গ্রাম। প্রোটনের প্রকৃত ভর কত হবে? 1.673 গুণন 10⁻24 গ্রাম। অপরদিকে নিউটনের ভর কত হবে? 1.675 গুণন 10⁻24 গ্রাম। এখন দেখা যাক ভাইয়া, এখানে আমরা কি পাইলাম? গ্রামে একক পাইলাম। এবারকার পরীক্ষা যদি কেজিতে দেয়া থাকে তাহলে কি করব? তাহলে দেখো ভাইয়া, আমরা জানি 1 কেজি সমান কত গ্রাম? 1000 গ্রাম।
এটা আমরা জানি। তাহলে দেখো ভাইয়া, আমরা জানি 1 কেজি সমান সমান কত গ্রাম? 1000 গ্রাম। তার মানে আমরা এখন কিসে প্রকাশ করব? এই যে গ্রামটাকে কিসে প্রকাশ করব? কেজিতে। তাহলে আমরা এইটা এখন লিখতে পারি, দেখো 1000 গ্রাম ইকুয়াল টু কত? 1 কেজি। এটা কি আমরা লিখতে পারি। তার মানে এখন দেখো ভাইয়া, আমরা কি বাইর করতেছি? ইলেকট্রনের গ্রাম, অর্থাৎ ইলেকট্রনের ভরটাকে কিসে রূপান্তর করব? গ্রামে রূপান্তর করব। তার মানে কি লিখবো? অতএব 1 গ্রাম সমান সমান কত লিখবে? 1/1000 গ্রাম। এবার যেহেতু আমরা কি করতেছি? ইলেকট্রনের ভরটাকে কেজিতে রূপান্তর করব, তার মানে এটা লিখবো 9.11 গুণন 10 ইনভার্স 28 গ্রাম সমান সমান, তাহলে কত হবে? তাহলে কত হবে? 1 গুণন 9.11 গুণন 10 ইনভার্স 28 ভাগ কত আসে? 1000। এবার দেখো ভাইয়া, এই 1000টাকে আমরা কি লিখতে পারি? 1000টাকে আমরা লিখতে পারি 10 ইনভার্স 28। এবারে দেখো অর্থাৎ 1000টাকে আমরা কি লিখতে পারি? 10 টু দি পাওয়ার কত লিখতে পারি? 3। যদি আমরা এটাকে সূচক আকারে লিখতে চাই, তাহলে 1000টাকে যদি আমরা সূচক আকারে লিখতে চাই, তাহলে সূচক আকারে লিখতে গেলে কত হবে? 10 টু দি পাওয়ার কত হবে? 3। এই 10 টু দি পাওয়ার 3 আমরা জানি লগারিদম এবং সূচক অঙ্কে কি জানি, যদি কোনো ভাগ আকারে দেয়া থাকে ওটা কি হয়? উপরে গিয়ে কি হবে? বিয়োগ হবে। তাহলে দেখো এখানে কত দিয়েছে? 9.11 গুণন 10 ইনভার্স 28 মাইনাস কত হবে? 3। তাহলে কত আসে? 9.11 গুণন 10 ইনভার্স 31, এত কি হবে? কেজি। তাহলে দেখো ভাইয়া, আমরা কি পাইলাম? ইলেকট্রনের ভরটাকে কি পাইলাম? অর্থাৎ ইলেকট্রনের যদি প্রকৃত ভর বলা হয়, তাহলে প্রকৃত ভর কত হবে? 9.11 গুণন 10 ইনভার্স 28 গ্রাম। আর যদি কেজিতে বলা হয় কত হবে? 9.11 গুণন 10 ইনভার্স 31 কেজি। ঠিক অনুরূপভাবে বাকিগুলোর ক্ষেত্রে কি করে দেব আমরা? শুধুমাত্র এই যে উপরে যে 24 দেয়া আছে, 24 এর সাথে কি বিয়োগ করে দিব? 3 বিয়োগ করে দিব। তাহলে এটা কেজি এককে কত হবে? 9.11 গুণন 10 ইনভার্স 31, এত কি হবে? কেজি। ঠিক অনুরূপভাবে এটার কত হবে? 1.673 গুণন 10 ইনভার্স 27 কি হবে? কেজি। অনুরূপভাবে এটা কত হবে? 1.675 গুণন 10 ইনভার্স 27 কি হবে? কেজি। তাহলে আমরা কি পাইলাম? প্রকৃত ভর পাইলাম, প্রকৃত চার্জ পাইলাম। এবার আসা যায় প্রকৃত আধান। কি আসবো? প্রকৃত আধান। তো দেখো, ইলেকট্রনের প্রকৃত আধান হচ্ছে কি? -1। প্রোটনের প্রকৃত আধান, ইলেকট্রনের প্রকৃত আধান হবে কি? +1। এবং নিউটনের প্রকৃত আধান কি হবে? প্রকৃত আধান কি হবে? 0। তাহলে দেখো ভাইয়া, তাহলে ইলেকট্রনের যদি প্রকৃত আধান, যদি পরীক্ষায় এমসিকিউ আসে, যদি বলা হয় ইলেকট্রনের প্রকৃত আধান কি? ইলেকট্রনের প্রকৃত আধান হবে কি? -1। যদি প্রোটনের প্রকৃত আধান বলা হয়, প্রোটনের প্রকৃত আধান হবে কি? +1। এবং যদি নিউট্রনের প্রকৃত আধান বলা হয়, তাহলে কি হবে? 0। এবার আসা যাক আপেক্ষিক ভর। আপেক্ষিক ভর, ইলেকট্রনের আপেক্ষিক ভর কত হয়? 0। ইলেকট্রনের আপেক্ষিক ভর কত? 0। প্রোটনের আপেক্ষিক ভর কত? 1। নিউট্রনের আপেক্ষিক ভর কত হবে? 1। তাহলে দেখো, আপেক্ষিক ভর, যদি ইলেকট্রনের আপেক্ষিক ভর বলা হয়, তাহলে ইলেকট্রনের আপেক্ষিক ভর কত হবে? 0। তারপরে নিউট্রনের আপেক্ষিক ভর কত হবে? 1। প্রোটনের, অর্থাৎ নিউট্রনের আপেক্ষিক ভর কত হবে? 1। প্রোটনের আপেক্ষিক ভর কত হবে? 1। তাহলে আসা যাক ভাইয়া, আমরা একটা পরমাণুকে ভাঙলে কয়টা কণিকা পাই? 3টে। একটা হচ্ছে কি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। যেখানে ইলেকট্রন হচ্ছে কি? নেগেটিভ চার্জ ধর্মী, প্রোটন হচ্ছে কি? পজিটিভ চার্জ ধর্মী, এবং নিউট্রন হচ্ছে কি? চার্জ নিরপেক্ষ। ইলেকট্রনকে ই দ্বারা প্রকাশ করা হয়, প্রোটনকে পি দ্বারা প্রকাশ করা হয়, এবং নিউট্রনকে এন দ্বারা প্রকাশ করা হয়। এবার আসা যাক, যদি বলা হয় এমসিকিউ বলা হয় ইলেকট্রনের চার্জ কত? ইলেকট্রনের চার্জ কত হবে? -1.6 গুণন 10 ইনভার্স 19 কুলম্ব। এবার যদি বলা হয় প্রোটনের চার্জ কত? তাহলে প্রোটনের চার্জ কি হবে? +1.6 গুণন 10 ইনভার্স 19 কুলম্ব। এবার যদি বলা হয় প্রোটনের প্রকৃত ভর কত? তাহলে প্রোটনের প্রকৃত ভর কত হবে? 1.673 গুণন 10 ইনভার্স 24 কত হবে? গ্রাম। আর যদি কেজিতে বলা হয় 1.673 গুণন 10 ইনভার্স 27, এত কি হবে? কেজি। তাহলে কেজি এককে পাইলাম, গ্রাম এককে পাইলাম। আশা করি বুঝতে
পারছো। এবারকে আসা যাক পরমাণু, তাহলে পরমাণু সম্পর্কে যত প্রকার আছে তত সবগুলো দিছি। এবারকে আমরা একটু নোট করে রাখবো। নোটটা হচ্ছে কি, দেখো একটা ইলেকট্রন হচ্ছে, একটি ইলেকট্রন একটি প্রোটন এবং একটি নিউট্রনের ভরের 1840 গুণ কম। তাহলে দেখো ভাই, এটা পরীক্ষায় খুব ভেরি ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। এটা খুব বেশি, সব ম্যাক্সিমাম জায়গায় এই জিনিসটা আসে। একটি ইলেকট্রন এবং একটি প্রোটনের, তাহলে হচ্ছে কি একটি ইলেকট্রনের ভর একটি প্রোটন এবং নিউট্রনের ভরের তুলনায় 1800 গুণ কি হবে, কম হবে। এটা এমসিকিউ, এটা সব থেকে ভেরি একটা ইম্পর্টেন্ট। এই জিনিসটা আমরা কি করব, ভালো করে মনে রাখবো। তাহলে ভালো করে মনে রাখবো কত, 1840 গুণ, এটা কি হবে, কম হবে, 1840 গুণ। আশা করি বুঝতে পারছো। এবারকে আসা যাক ভাইয়া, আমরা কি পড়বো, পরমাণু। তাহলে পরমাণুটা কি, আমরা এখন কি পড়বো, পরমাণু। তো দেখো পরমাণুটা হচ্ছে কি, এবারকে আলোচনা করব কি, পরমাণু। তো দেখো পরমাণুটা কি, পরমাণু হচ্ছে দুই বা ততোধিক পরমাণু দ্বারা রাসায়নিক বন্ধনে আবদ্ধ স্থিতিশীল ক্ষুদ্রতম একক। তো দেখো ভাইয়া, এই যে এখানে হবে কি, অণু। তাহলে দেখো অণু কি হবে, দেখো ভাইয়া অণু হবে কি, দুই বা ততোধিক পরমাণু দ্বারা রাসায়নিক বন্ধনে আবদ্ধ স্থিতিশীল ক্ষুদ্রতম একক। তাহলে দুই বা ততোধিক কি হবে, দুই বা ততোধিক পরমাণু দ্বারা রাসায়নিক বন্ধনে আবদ্ধ স্থিতিশীল ক্ষুদ্রতম একক, সেটাকে কি বলবো আমরা, অণু। এবারে দেখা যাক ভাইয়া, রাসায়নিক বন্ধন তো বুঝলাম, কিন্তু স্থিতিশীল কি, স্থিতিশীলটা মূলত কি। এখন দেখা যাক পানি, এই যে পানি একটা কি আছে, রাসায়নিক বন্ধন গঠন করে কি উৎপন্ন করছে, পানি। যদি তারা স্থিতিশীল না হইতো তাহলে কি তারা পানিটা উৎপাদন করতে পারতো। এই জন্য বলা হয়েছে কি, দেখো অণু দুই বা ততোধিক পরমাণু দ্বারা রাসায়নিক বন্ধনে আবদ্ধ স্থিতিশীল ক্ষুদ্রতম এককটাই হচ্ছে কি, অণু। যেমন আমরা বলতে পারি পানি, কার্বন ডাই অক্সাইড, সালফিউরিক অ্যাসিড, তারপরে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড, অক্সিজেন, নাইট্রোজেন, ওজোন গ্যাস ইত্যাদি। সবগুলাই হচ্ছে কি, এক একটা কি হচ্ছে কি, অণু। এই অণু হইতে হলে কি হতে হবে, দুইয়ের অধিক পরমাণু দ্বারা কি হইতে হবে, গঠিত, এবং রাসায়নিক বন্ধনে কি হইতে হবে, স্থিতিশীল। যদি রাসায়নিক বন্ধনে স্থিতিশীলতা না হয় তাহলে সেটা কি, অণু হবে না। এবার আসা যাক অণুর আমরা কি বলবো, প্রকারভেদ। অণু হচ্ছে কয় প্রকার, দুই প্রকার। অণু দুই প্রকার। আমরা কি বলবো, অণুর প্রকারভেদ কি বললাম, দুই প্রকার। এক নম্বর হচ্ছে কি, মৌলিক অণু, দুই নম্বর আসা যাক যৌগিক অণু। তাহলে মৌলিক অণু কোনগুলোকে কি বলবো, আমরা কি বললাম একটু আগে, কি বলছি, মৌলিক পদার্থ, যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে কি বলা হয়, মৌলিক পদার্থ। এবারে কি বলছে, মৌলিক অণু। মৌলিক অণু বলতে কি বুঝাচ্ছে, ওই পদার্থটাকে ভাঙলে ওই পদার্থই কি থাকবে, বিদ্যমান থাকবে। যেমন আমরা এখানে যদি উদাহরণ হিসেবে কল্পনা করি, অক্সিজেন গ্যাসকে যদি আমরা কল্পনা করি, তাহলে অক্সিজেনকে ভাঙলে অক্সিজেন কয়টা পাচ্ছি, দুইটা পাচ্ছি। তার মানে অক্সিজেন ছাড়া অন্য কোনো পদার্থ পাচ্ছি, অক্সিজেন ছাড়া যেহেতু অন্য কোনো পদার্থই পাচ্ছি না, তার মানে এটা কি হবে, মৌলিক গ্যাস বা মৌলিক অণু। যেমন আসা যাক হাইড্রোজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস, তারপর হচ্ছে কি ক্লোরিন গ্যাস ইত্যাদি। দেখো এই যে গ্যাসগুলোর ক্ষেত্রে আমরা কি পাইতেছি, অক্সিজেনকে ভাঙলে অক্সিজেনই পাইতেছি, হাইড্রোজেনকে ভাঙলে হাইড্রোজেনই পাচ্ছি, নাইট্রোজেনকে ভাঙলে নাইট্রোজেনই পাচ্ছি, ক্লোরিনকে ভাঙলে ক্লোরিনই পাচ্ছি। তার মানে কি, ওই পদার্থই পাচ্ছি, অন্য কোনো পদার্থ পাচ্ছি না। তার মানে এটাই হচ্ছে কি, মৌলিক
অণু। এবার আসা যায় যৌগিক অণু। তাহলে যৌগিক অণু কি বলবো? ওই পদার্থটাকে ভাঙলে, অর্থাৎ কোনো একটা যৌগকে ভাঙলে যদি ওই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ বা অন্য কোনো পরমাণু পায়, সেটাই হবে কি মৌলিক অণু। যেমন সরি, সেটা হবে কি যৌগিক অণু। যেমন কি হবে, পানি। পানিকে ভাঙলে আমরা কি পাচ্ছি? দুইটা হাইড্রোজেন পাচ্ছি, একটা অক্সিজেন পাচ্ছি। তারপর আসা যাক ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ম্যাগনেসিয়াম, অর্থাৎ ম্যাগনেসিয়াম ক্লোরাইডকে ভাঙলে কি পাচ্ছি? একটা ম্যাগনেসিয়াম পাচ্ছি, দুইটা কি পাচ্ছি? ক্লোরিন পাচ্ছি। তারপরে আসা যাক কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড, তাহলে কার্বন ডাই অক্সাইডকে ভাঙলে একটা কার্বন, দুইটা কি পাচ্ছি? অক্সিজেন পাচ্ছি। তার মানে এইগুলাই হচ্ছে কি, অর্থাৎ মৌলিক অণু কি হচ্ছে, অর্থাৎ ওই পদার্থকে ভাঙে ওই পরমাণু ব্যতীত অন্য কোনো পরমাণু পাবো না, সেটা হচ্ছে কি মৌলিক অণু। এবং যৌগিক অণু হচ্ছে কি, অর্থাৎ কোনো একটা যৌগকে ভাঙলে ওই একের অধিক কি পাবো? পরমাণু, সেটাই হচ্ছে কি যৌগিক অণু। আশা করি বুঝতে পারছো মৌলিক অণু, যৌগিক অণু বুঝতে পারছো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই অরবিট পাঠশালার অফিসিয়াল পেজ এবং অফিসিয়াল ইউটিউব চ্যানেলে কমেন্ট করে জানিয়ে দিবা। আজকে তোমাদের সকলের সুস্বাস্থ্যতা কামনা করে আজকে ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।